দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া হতে পারল না, ভারত হতে পারল না, ইংল্যান্ড হতে পারল না। দক্ষিণ আফ্রিকাই থেকে গেল। চোকার্সরা চোকার্সই থেকে গেল। সময় মতো এসে চোখ করার যে বদভ্যাস, সেইখান থেকে এই বিশ্বকাপেও সাউথ আফ্রিকার মুক্তি মিলল না। গ্রুপ পর্বে 4 ম্যাচের 4টাতে জয়, সুপার এইটসের 3 ম্যাচের 3টাতেই জয়, ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচের 7টা জিতে সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে, কিন্তু সেইখানটাতে কিরকম ভাবেই না মুখ থুবড়ে পড়ে গেল। প্রত্যাশার কাছেই কি, ওই চোকার ট্যাগের কারণেই কি? অন্যদিকে নিউজিল্যান্ড, তাদের গায়েও কিন্তু একটা ট্যাগ লেগে আছে, সিরিয়াল সেমিফাইনালিস্ট। সেই ট্যাগটা ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা এই নিউজিল্যান্ড দলটা করছে সাম্প্রতিক সময়ে। গত 10-12 বছরে 2015, 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা উঠেছে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তারা উঠেছে। শিরোপা তারা কোনোবার জিততে পারেনি, কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত তো যেতে পারছে, যেইটা তারা এইবারও পারলো সাউথ আফ্রিকার বিপক্ষে ওইরকম বিস্ফোরক বিধ্বংসী জয়ে। 9 উইকেটে সাউথ আফ্রিকাকে তারা হারিয়ে দিয়েছে। 43 বল হাতে থাকতে তারা ম্যাচটা জিতে নিয়েছে। এইটা ম্যাচ শুরু হওয়ার আগে বলা হলে হয়তোবা অনেকেই মেনে নিতে পারতেন না। নিউজিল্যান্ড এইরকম ডোমিনেটিং পারফরমেন্স দেখিয়েই সাউথ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে। কিউইরা এখন অপেক্ষায় থাকবে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, ভারত নাকি ইংল্যান্ড। তবে যেইভাবে তারা সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিল, গুড়িয়ে দিল, তাতে সিরিয়াল সেমিফাইনালিস্ট থেকে ফাইনালিস্ট হয়েছে। এখন শিরোপা জয়ের জন্য একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তাদের আছে বলে নিজেরা অন্ততপক্ষে বিশ্বাস করবেই করবে। এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে নিউজিল্যান্ড 9 উইকেটে জিতে সাউথ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে নিজেরা ফাইনালে চলে গেল, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা। আমার সঙ্গে আপনার কি মিলবে? নাও মিলতে পারে, সম্ভবত মিলবে না। দেখুন, এই সুপার এইটস পর্ব শুরু হওয়ার আগে আমি যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম, সেখানে 4 দলের মধ্যে 4 নম্বরে নিউজিল্যান্ডকে রেখেছিলাম, সাউথ আফ্রিকাকে রেখেছিলাম 2 নম্বরে। এখন এই নিউজিল্যান্ডকে 4 নম্বরে রাখা নিয়ে খুব একটা আপত্তি যে অনেকে ছিল তা না, সাউথ আফ্রিকাকে কেন 2 নম্বরে রেখেছে এটা নিয়ে অনেকের আপত্তির জায়গাটা ছিল। লজিক্যাল, ঠিক আছে, আমি তো সেটা আমি তো বলছি না যে সেটা লজিক্যাল না। ওরকম একটা পার্সপেক্টিভ থেকে দেখাই যেতে পারে সাউথ আফ্রিকার যেরকম ডোমিনেটিং পারফরমেন্স এবারে ওয়ার্ল্ড কাপে, তাতে তারা 1 নম্বরে নয় কেন? 1 নম্বরে নয় কেন, এটাও আমি বেশ কিছু ভিডিওতে বলেছি যে সাউথ আফ্রিকা কোথাও না কোথাও গিয়ে চোখ হয়তো বা করবে। টুর্নামেন্টে কোথাও যদি সাউথ আফ্রিকা 1-2টা ম্যাচ হেরে থাকতো, হেরে এই পর্যায় পর্যন্ত আসতো, তাহলে আমার মনে হতো যে না, তারা শিরোপা জিততে পারে। কিন্তু যেহেতু 7 ম্যাচে 7টাই জিতে তারা এসেছে, গত ওয়ার্ল্ড কাপে তো 8 ম্যাচের 8টা জিতে তারা ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। ফাইনালেও জেতার মতো অবস্থায় ভারতের বিপক্ষে ছিল। শেষ 30 বলে 30 রান লাগে, হাতে 6 উইকেট নিয়ে, 24 বলে 26 রান লাগে, হাতে 6 উইকেট নিয়ে, সেখান থেকে তারা ম্যাচ হেরে গিয়েছে। ফলে আমার মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা হয় সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে আসলে মুখ থুবড়ে পড়বে, সেটা সেমিফাইনালে হয়ে গিয়েছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও যে অত সহজ হবে না, এই ম্যাচের প্রিভিউতেও আমি বলেছিলাম যে সাউথ আফ্রিকা হয়তো বা 55-45 এগিয়ে রয়েছে, কিন্তু ওই পার্সেন্টেজটা, পার্থক্যটা যখন অত কম, মাত্র 10%, তখন তো সেই 5-7 রান উল্টে দেয়াই যায়। নিউজিল্যান্ড সেটা যেভাবে উল্টে দিল, এইভাবে যে দিবে তা অবশ্য ভাই আমি ভাবিনি, এইটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, নিউজিল্যান্ড আজকে টস জিতেছে, কলকাতার ইডেন গার্ডেন্সে, এটা তাদেরকে সুবিধা দিয়েছে। তারা সাউথ আফ্রিকার 169 রান যে তারা করেছে, সেটা তারা করতে নেমে আমি বলবো না যে ডিউ ফ্যাক্টরের কারণেই তারা জিতে গিয়েছে। ভাই, 43 বল হাতে থাকতে তারা জিতেছে, এবং তাদের এই জয়টাতে ফিন অ্যালেন নামের একজন ব্যাটসম্যান, তিনি 33 বলে সেঞ্চুরি করেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তিনি করেছেন। 33 বলে যে সেঞ্চুরি করা যায় টি-20 ওয়ার্ল্ড কাপের মতো এরকম বিশ্বমঞ্চে, এমনটা তার আগে কেউ ভাবতেও পারেনি, করে দেখাতে পারেনি। এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল কার? আপনি না জানলেও আমি যদি আপনাকে বলি যে 2-4টা নাম র্যান্ডম বলেন, একটা নাম বললেই আপনি বলে ফেলতে পারবেন, ক্রিস গেইল। সেটা ছিল 47 বলে। 14 বল কম খেলে ফিন অ্যালেন 33 বলে এই সেঞ্চুরিটা করেছেন। টার্গেট যখন 170, একজন ব্যাটসম্যান যখন ওপেনার 33 বলে সেঞ্চুরি করেন, তো খুব সহজেই তো সেই টার্গেটটা অ্যাচিভ করারই কথা। নিউজিল্যান্ড সেই কাজটাই করেছে। টিম সেইফার্ডের সঙ্গে তার ওপেনিং যে পার্টনারশিপ, সেইখানটাতেই 117 রান উঠে গেছে। ম্যাচের তার কিছু বাকি থাকার কথা না, এবং এর মধ্যেও পাওয়ার প্লের 6 ওভারটাতে তারা 84 রান তুলে ফেলেছে নিউজিল্যান্ডের এই 2 ওপেনার। হ্যাঁ, টিম সেইফার্ডের সেকেন্ড ওভারে একটা তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন, টপে হয়েছিল, কুইন্টন ডিকক দৌড়ে গিয়েছিলেন, ওইখান থেকে অন্য ফিল্ডার এগিয়ে আসছিলেন, কিন্তু ডিককের নিজের কল ছিল, তিনি বলের নিচে যেতে পারেননি। ফলে ওইটা একটা মিসড অপরচুনিটি, সেটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, যে ঠিক আছে, যেটাতে একটা ক্যাচ তো তুলে দিয়েছিলেন। কিন্তু ভাই, যে খুনে ব্যাটিং এই দুজন করেছেন, স্পেশালি ফিন অ্যালেন,
ওই যে পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে করবিন বসকে ছক্কা মারলেন, তারপরে 4 মানে টানা 5টা বল তিনি বাউন্ডারি ছাড়া করেছেন সিক্সথ ওভারটাতে, তাতেই করে পাওয়ার প্লের স্কোরটা 84 চলে গেল বিনা উইকেটে। আবার ধরুন ম্যাচটা যখন শেষ হয়ে যাচ্ছে ওই যে 13 নম্বর ওভারটাতে, সেইখানটাতে মার্কো ইয়েনসনকে প্রথম 2টা বলে 4 মারলেন, পরের 2টা বলে ছক্কা মারলেন, প্রথম 4 বলে 20 রান নিয়ে নিলেন, স্কোরটা হয়ে গেল 169, অর্থাৎ সাউথ আফ্রিকার সঙ্গে স্কোর টাই নিউজিল্যান্ডের, কিন্তু তিনি তখন 96 রানে রয়েছেন। 1 রান নিলেই দল জিতে যাবে, তার সেঞ্চুরি করতে হলে তো 4 মারা লাগে, এবং ঠিকই তিনি মিড ওভার উপরে দিয়ে বলটা ঠেলে দিয়ে একটা 4 মেরে নিজেরও সেঞ্চুরি পূরণ করলেন, ফিনালেন, দলের জয়টাও নিশ্চিত করলেন। 9 উইকেটে জিতে গেল, শুধু সাইফাট আউট হয়েছিল 33 বলে মনে হয় 58 রান করে, এই একটা উইকেটই তারা হারিয়েছিল। নিউজিল্যান্ড এরকম একটা বিস্ফোরক বিধ্বংসী জয় পেয়ে গেল। তাহলে এইখানটা থেকে আপনি টার্নিং পয়েন্টের কথা বলতে বললে ওই যে একটা ক্যাচের মতো তুলে দিয়েছিলেন সেইফাট, সেটার কথা বলতে পারেন, অবশ্যই বলতে পারেন পাওয়ার প্লে 6 ওভারে 84 রান তোলাকে। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের 2 ওপেনার টিম সেইফার্ড ও ফিন অ্যালেন যখন 84 রান তুলে ফেলেছে, ম্যাচ তো অবশ্যই সেই জায়গাটাতে শেষ। কেননা এরপরে 14 ওভারটাতে আর তাদের প্রয়োজন পড়ে গিয়ে মাত্র 86 রান। প্রথম 30 বলে 84 রান যেই দল তুলেছে, পরের 84 বলে 86 রান তোলা তাদের জন্য আর কি এমন, 43 বল হাতে রেখেই ম্যাচটা তারা জিতে নিয়েছে। ফলে এই পাওয়ার প্লেটাকে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। আবার ধরেন সাউথ আফ্রিকা যে 169 রান পর্যন্ত গেল, এটা সাউথ আফ্রিকা এক অর্থে যে না ঠিক আছে তারা এই পর্যন্ত গিয়েছে সেটাই বেশি, আবার এটা কি আর যথেষ্ট রান হবে? দেখেন ইনিংস শেষেই বোঝা গিয়েছিল যে এই উইকেটটা কলকাতার কিছুটা স্লো বটে, কিন্তু তারপরও 169 গুড এনাফ হওয়ার কথা না ডিফেন্ড করার জন্য। এই মাঠেই তো হচ্ছে গিয়ে 195 রান তারা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত জিতলো না, ফলে এই 169 তারা করে 170 করতে হবে, সেইটা নিউজিল্যান্ডের টিম কেন করতে পারবে না? এবং এই 169 পর্যন্ত যে গিয়েছে আমি বলছি সাউথ আফ্রিকা, সেটা তারা একদিক থেকে বলতে পারে যে না আমরা তো যথেষ্টই করেছি। কোন জায়গায় জানেন ভাই, তাদের 77 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, সেটাও 11th ওভারটাতে। এরপরে গিয়ে একটা 73 রানের পার্টনারশিপ হয়েছে মার্কো ইয়েনসনের সঙ্গে ট্রিস্টান স্টাপসের, সেই কারণেই কিন্তু তাদের স্কোরটা ওই 169 পর্যন্ত যেতে পারে। একদম হচ্ছে গিয়ে 30 বলে 55 রান করে নট আউট ছিলেন হচ্ছে গিয়ে মার্কো ইয়েনসন, শেষ দিকে গিয়ে 19 নম্বর ওভারে স্টাপস আউট হলেন। লাস্ট ওভারটা ম্যাট হেনরি খুব ভালো করেছেন, মাত্র 6টা রান তিনি দিয়েছেন। নিউজিল্যান্ডে গিয়েছিলেন আবার যে তিনি ফেরত এসেছেন দ্বিতীয় সন্তান হবার পরে, সো তার ওই ইনিংসের ফিনিশিংটা খুব ভালো ছিল, নিউজিল্যান্ডের জন্য ভালো ছিল, কিন্তু ওই একটা পার্টনারশিপে লড়াই করার মতো কিছুটা পুঁজি পায় সাউথ আফ্রিকা। কিন্তু সর্বনাশ তো আগেই হয়ে গিয়েছিল যখন ওই যে ম্যাচআপের কথা বলেন, ইনিংসের সেকেন্ড ওভারে কোল ম্যাকনকে তিনি যখন 2 বাঁহাতি কুইন্টন ডিকট এবং রায়ান রিকালটনকে পরপর 2 বলে তিনি আউট করে দিলেন। ওই একটা ওভারই তিনি করেছেন ম্যাচে, ইনিংসে, সেখানটাতেই 2টা উইকেট নিয়ে নিয়েছেন। হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা আর কোনো উইকেট যেতে দেয়নি সাউথ আফ্রিকা, কিন্তু তারপরে এইডেন মার্করাম যার ক্যাচটা ফেলেছিলেন রাচিন রবীন্দ্র, তিনি আবার বোলিংয়ে এসে মার্করামের উইকেটটা তুলে নিলেন। ড্যারেল মিচেল ক্যাচটা ধরেছিলেন, সেটার ক্যাচ ধরেই তিনি থার্ড আম্পায়ারের ইশারা দিয়েছিলেন, পরে ওটা চেক করে আউট দেওয়া হয়েছে। কিন্তু আরো বড় সর্বনাশ আমার কাছে মনে হয়েছে যে ওই যে 3 বলের মধ্যে তারা যে 2টা উইকেট হারিয়ে ফেললো 10th ওভারের লাস্ট বলটাতে, যখন ওই ডেভিড মিলার ক্যাচ দিলেন এই রাচিন রবীন্দ্রর বলেই, ক্যাচটা যে ধরেছিলেন ড্যারেল মিচেল, এবার আর কোনো চেক টেক করার প্রয়োজন পড়েনি, এবং 11th ওভারের সেকেন্ড বলটাতে জিমি নিশাম, যিনি খুবই খরুচে ছিলেন, কিন্তু তার বলে কাভারে ক্যাচ দিয়ে যে ড্রেওয়েল ব্রেভিস আউট হয়ে গেল। এই যে 3 বলের মধ্যে 2টা উইকেট তারা হারিয়ে ফেললো, এইটাও কিন্তু সাউথ আফ্রিকাকে ব্যাপক ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেখান থেকে তারা কিছুটা রিকভার করতে পেরেছে বটে, তবে তা গুড এনাফ ছিল না একটা ফাইনালে যাওয়ার মতো যথেষ্ট ভালো টোটাল করার ক্ষেত্রে। তাহলে যেই ম্যাচটাতে সাউথ আফ্রিকার মতোই চোখ করলো, নিউজিল্যান্ড তাদের ওই সিরিয়াল সেমিফাইনালিস্টের তকমা ছাড়ানোর আপ্রাণ চেষ্টায় আরও একটা ফাইনালে তারা উঠে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলতে পারেন? সাউথ আফ্রিকার টসে যেতে একটা টার্নিং পয়েন্টের দাবিদার, নিউজিল্যান্ডের পাওয়ার প্লেতে 84 রান তুলে ফেলা আর একটা টার্নিং পয়েন্টের দাবিদার, কোল ম্যাককুনকে ইনিংসের সেকেন্ড ওভার বোলিং নিয়ে পরপর 2 বলে কুইন্টন ডিকক এবং রায়াল রিকল্টারকে যে আউট করে দিয়েছেন, সেটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। কিন্তু আমার কাছে এই সব কিছু ছাপিয়ে টার্নিং পয়েন্ট মনে, আমি যেটা বলেছিলাম অনেকের সঙ্গে হয়তো একমত হবে না, ওই যে 3 বলের মধ্যে তারা 2টা উইকেট হারালো, 10th ওভারের লাস্ট বল, 11th ওভারের সেকেন্ড বল, ডেভিড মিলার এবং ওইখানটাতে হচ্ছে গিয়ে ড্রেওয়েল ব্রেভিস, তাদের যে ওই যে 2টা উইকেটটা যে তুলে নিল সাউথ আফ্রিকার, তাতে করে নিশ্চিত হয়ে গেল যে তাদের স্কোরটা 200-এর কাছাকাছি যাবে না, এবং সেইটাতে আসলে তাদের জয়টা নিশ্চিত হয়েছে বলে আমার কাছে, মানে নিশ্চিত তো আর হয় নাই, কিন্তু মানে ওইটা তাদের জয়ের পথে ম্যাচের অ্যানালিসিস বলে যে তাদেরকে সবচেয়ে বেশিখানে এগিয়ে দিয়েছে। তাই অন্যান্য জিনিসগুলো আলোচনার মধ্যে আসলো, আমার কাছে টার্নিং পয়েন্ট ওই 3 বলের মধ্যে 2টা উইকেট নিউজিল্যান্ডের তুলে নেওয়া, সাউথ আফ্রিকার হারিয়ে ফেলা। আপনি কি আমার সঙ্গে টার্নিং পয়েন্টে একমত কিনা জানাতে পারেন, এবং আপনি কি
আসলে ভেবেছিলেন কিনা যে সাউথ আফ্রিকাকে টপকে নিউজিল্যান্ড ফাইনালে যেতে পারে? আমি 55-45 এ সাউথ আফ্রিকাকে এগিয়ে রেখেছিলাম। আপনি কি নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন কিনা? জানাতে পারেন।